মবিন সাহেব এই মুহূর্তে একটা খবর এসছে, মবিন সাহেব এই মুহূর্তে একটা খবর এসছে, হাসিনার পুত্র জয় টাইমস অফ ইন্ডিয়া একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এটা কি আদৌ এই মুহূর্তে সম্ভব বা আগামী দিনে সম্ভব? জয় তো বলেছেন না যে কালকে নির্বাচন হওয়ার কথা বলেননি, বলছে যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হবে। হ্যাঁ, এবং কেন শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না? অবশ্যই যদি নির্বাচন হয়, তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, অবশ্যই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আওয়ামী লীগ বরং নির্বাচনে অংশ নেওয়া উচিত। তাদের আসল শক্তি জনপ্রিয়তা কতটুকু তাদের পরীক্ষা করা উচিত একটি সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একদলীয় নির্বাচনের মাধ্যমে নয়। আওয়ামী লীগ এত প্রাচীনতম দল বাংলাদেশে। আমি দল নির্বাচনে ঠিক। আমি পিনাক বাবুর কাছে 1 মিনিট আসবো। পিনাক বাবু, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সরকার চলে যাওয়ায় উত্তর পূর্ব ভারতে নতুন করে জঙ্গি বাড়বাড়ন্তের সম্ভাবনা তৈরি হতে পারে, ভারত বিরোধী শক্তি বাংলাদেশের মাটিতে সক্রিয় উঠতে পারে। এটা কি হতে পারে? দেখুন, প্রবাবিলিটি আমরা অলওয়েজ ধরে চলি যে যদি আইন শৃঙ্খলা ভেঙে যায় তাহলে কিছু লোক এটার অ্যাডভান্টেজ নিতে পারে, হয়তো ঢুকে গেল, কোথাও ক্যাম্প করে নিল ইত্যাদি। কেন, যদি পুলিশ নেই, বিজিবি পুলিশের কাজ করছে, আর্মি রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না, এরকম সিস্টেমে তো হতেই পারে যে সাম পিপল উইল টেক অ্যাডভান্টেজ। আর সেটাই আমাদের চিন্তা, আমাদের সিকিউরিটির চিন্তা হলো ওই দিক থেকে। কারণ আমাদের নর্থ ইস্টে মণিপুরে ঝামেলা আছে, অনেক জায়গায় নাগাল্যান্ডে আছে, তো ওরা তো চেষ্টা করবে, আর ওরা করেছিল আগে। উলফা টুলফা সবাই তো বাংলাদেশে বসেছিল এককালে, এটিটিএফ এরা সবাই বাংলাদেশে বসেছিল। তো সেই সিকিউরিটি যে আমাদের যে মাথা ব্যথাটা, সেটা তো আমাদের বাংলাদেশের মানে পরে তো অফকোর্স ওটা মিটমাট হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ওদের সব বন্ধ করে দিল, তাদের হ্যান্ড ওভার করে দিল ইন্ডিয়াকে। তো ওটাতে আমাদের সিকিউরিটি ফ্রন্টটাতে অনেক সুবিধে হয়েছিল, কিন্তু এটা আবার হতে পারে। এটা তো মানে আমি কোনো 100% বলতে পারবো না যে এটা হবে না। আমি আসছি সুমন ভট্টাচার্যের কাছে। সুমন, এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দিনে আশু কোনো সমাধান কি চোখে পড়ছে? দেখুন, আমি এতক্ষণ মাননীয় শামশের মবিন চৌধুরী এবং আজমেরি হক বাঁধনের কথা শুনছিলাম। দেখুন, বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা তো সত্যি কথা যে 4 দিন কোনো সরকার ছিল না, কিন্তু যেটা আপনার প্রশ্ন ছিল, 4 দিন তো সেনাবাহিনী ছিল, তারা কি করছিল? এটা একদম সত্যি কথা যে বাংলাদেশের সিস্টেমের অবক্ষয় হয়েছে বলে হয়তো এটা হয়েছে। একবারও আমি দেখছি না যে শামশের মবিন চৌধুরী বা আজমেরি হক বাঁধন সামাজিক অবক্ষয়ের কথাটা বলছেন, যেখানে একজন প্রতিবেশী গিয়ে আরেকজন প্রতিবেশীর বাড়িতে আগুন দেয় শুধু সে অন্য ধর্মের বলে। সেটা তো সামাজিক অবক্ষয়। সেইটা রুখতে কেন কেউ দাঁড়ালেন না? আজকে মোহাম্মদ ইউনূস যখন শাসনভার গ্রহণ করলেন, তিনি আবু সৈয়দের ওখানে গেলেন, অবশ্যই যাওয়া উচিত, যিনি গুলিতে নিহত হয়েছেন। কিন্তু যে সংখ্যালঘু, তিনি ঢাকা শহরে ছিলেন, রাহুল আনন্দের বাড়িতে যেতে পারতেন, কিংবা মুজিবের এতে যেতে পারতেন। আমি খুব শামশের মবিন চৌধুরী অত্যন্ত প্রবীণতম একজন রাজনীতিক, কূটনীতিক। এখানে 2জন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আছেন। কেউ একটা তাত্ত্বিকভাবে ফরাসি বিপ্লবের কথা বলছিলেন, ফরাসি বিপ্লবের অ্যানার্কির কথা বলছিলেন। আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, ফরাসি বিপ্লবের অ্যানার্কির পরে দাঁতো এবং রোবসপিয়ারের কি হয়েছিল। উই শুড নট ফরগেট যে অ্যানার্কি আরেকটা অ্যানার্কিকে জন্ম দেয়। আপনি 4 জনকে মানে বিপ্লবের পরে বলবেন যে সে অপরাধী, তার আমি গলা কাটছি, তাহলে আপনার গলাও কোনোদিন কাটা যেতে পারে। অ্যান্ড ওয়ান মোর পয়েন্ট, বাঁধনের এই কথাটা শুনে আমি বাঁধনের অভিনয়ের এত ভক্ত চিন্তায় পড়ে গেছি যে হাসিনা অপরাধ করেছেন এই জন্য মুজিবের বাড়ি জ্বালানো হবে, আমি অপরাধ করলে আমার বাবাকে পিটিয়ে মারা হবে, বা আমি অপরাধ করলে আমার সন্তানকে পিটিয়ে মারা হবে। ইজ ইট এ লজিক? আমি বলেছি যে আজকে ওনার এই অপমানের জন্য দায়ী যদি কেউ হয়ে থাকেন তাহলে তার সন্তান, এবং এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি কিন্তু প্রথমে এটা বলে নিয়েছি যে এটা কখনো একটা গ্রহণযোগ্য ঘটনা না। এটা অবশ্যই অত্যন্ত নেক্কারজনক ঘটনা এবং অত্যন্ত ঘৃণিত একটা ঘটনা। এটা আমি আপনাদের অনুরোধ করব, যারা আপনারা বাংলাদেশে আছেন তারা প্লিজ কোনো ভায়োলেন্সকে জাস্টিফাই করবেন না যে এই ভায়োলেন্সটা হচ্ছে ওর বাবা এটা করেছে বলে। এটা কোনো ভায়োলেন্সের তথ্য হতে পারে না। দাদা,
দাদা, আপনি আমার কথাটা হয়তো ঠিক করে আমি বোঝাতে পারিনি। আমি কোনো ভায়োলেন্সকে সাপোর্ট করছি না। এখানে যে ধরনের সহিংসতা হয়েছে, যে ধরনের প্রতিহিংসার প্রতিফলন হয়েছে, সেটা অত্যন্ত ঘৃণিত কাজ। এবং আমি আপনাকে বারবার বলছি যে বাংলাদেশে কিন্তু এই মানুষগুলো আছে যারা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে, যারা সুযোগ সন্ধানী, যারা লুট করে, যারা চুরি করে। সো তাদেরকে আমরা কিন্তু এই সমাজ থেকে রাতারাতি তাদেরকে পাল্টে ফেলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে এই অবক্ষয়গুলো যাতে সঠিকভাবে আমরা নিজেদেরকে মানে কি বলবো পরিশোধন করতে পারি। আমরা এই জায়গাটা ডেফিনেটলি সামাজিকভাবে অবক্ষয়ের কারণেই আজকে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। এইটাকে যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করে তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটা সম্ভব না। আমি বাদনের সাথে সম্পূর্ণ একমত যে আমরা কোন ধরনের সহিংসতা কোথাও শুধু বাংলাদেশে নয়, কোন ধরনের সহিংসতা, অরাজকতা, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। কোন সুচিন্তিত, কোন সচেতন নাগরিক বাংলাদেশের এই ধরনের করতে, কিন্তু এই একটা যে অসাধারণ একটা পরিস্থিতি হয়েছিল, অস্বাভাবিক পরিস্থিতি হয়েছিল, সেটা সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চেষ্টা করেছে, সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমার মনের থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রয়োজনে আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো এদের বিরুদ্ধে। তারা যদি আমাকে মারতে চায় মারুক, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার গায়ে গুলি লেগেছিল 1971-এ, আরেকটা গুলি খেতে আমার কোনো বাধা নেই, যদি আমার দেশের স্বার্থে, আমার জাতির স্বার্থে। এটা আপনারা এই ভরসাটা আপনার বাংলাদেশের মানুষের উপরে রাখুন। কেন আপনারা রাখতে পারছেন আমি এটা বিশ্বাস করছি না। আপনারা অনেক অতীতের কথা ভুলে যাচ্ছেন। ইন্দিরা গান্ধীর হত্যার পরে দিল্লিতে কয়েক হাজার শিখকে হত্যা করা হয়েছিল, এটা তো জানেন যে একটা অস্বাভাবিক অবস্থায় সরকারের তদন্তরের সরকার ছিল ভারতে, বাংলাদেশের সরকারই তো ছিল না। বিমল শঙ্কর ঘটনা কয়েক হাজার শিখ মারা গেছিলেন, এটা যেরকম সত্যি, তার বিরুদ্ধে কঠোর সরকারি ব্যবস্থা এবং কয়েকজন অতি উঁচু রাজনৈতিক নেতা জেলে পড়ছেন, জেনে রাখুন। আমি আশা করব যে বাংলাদেশে এই কাজ করবে, বাংলাদেশের সরকার এই কাজ করবে, যে মানুষগুলো ওখানকার মানুষদের উপর, সে হিন্দু হোক মুসলিম হোক, আমিও মাইনরিটি মেজরিটি কথাটা মানিও না, সেক্ষেত্রে অভিনেত্রীর সঙ্গে আমি একমত, যে যারা এরকম অত্যাচার করেছে তাদের জেলের রাস্তাটা দেখানো হবে। আর একটা কথা বলি, দুদিন আগে কাদের সিদ্দিকী, একসময় খুব ওকে নিয়ে চর্চা হতো, উনি শেখ মুজিবের বাড়ি ভ্রমণ করে বলছেন দেখে যে শেখ মুজিবের এই অবস্থা দেখে তার বাড়ির আমার মরে যাওয়া উচিত ছিল, আমি কেন এটা বেঁচে রইলাম এটা দেখতে। আর সবচেয়ে বড় কথা, গতকাল বাংলাদেশের যে জাতীয় মন্দির, ওখানকার মন্দিরে জামাতে ইসলামীর একজন এসেছিলেন দেখা করতে, আমাদের দুর্গা মন্দির যেটা আছে, কি নাম, ঢাকেশ্বরী মন্দিরে, ওখানে হিন্দুরা পরিষ্কার প্রশ্ন করেছে যে আমাদের অপরাধটা কি, প্রত্যেকবারে সরকার চেঞ্জ হবে আমাদের উপর আক্রমণ হবে কেন। আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, খালেদা জিয়া 2001-এ ক্ষমতায় এসেছিলেন, তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, হাজার হিন্দু পালিয়ে এসেছিল ওখানে শুধু আক্রমণের শিকার হয়ে। না ঠিক এগুলো তো ভাবতে হবে, তো আমরা তো এই আতঙ্কটা এই কারণেই হয়, এই কারণে অনেক চট্টোপাধ্যায় কাছে অনেক বাবু, এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বা আস্তে আস্তে তৃতীয় আসছে বলতে পারি, হয়েছিল, হ্যাঁ না পরিস্থিতি তৃতীয় হচ্ছে না, হয়েছিল না, সেটাই তো বলছি, হয়েছিল, আর যেন না হয় তো একদম আমরা কেউই চাই না এই ধরনের ঘটনা হোক। বাঁধনের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। বাঁধন যেটা বললেন একদম পরিষ্কার, শামশেদ সাহেব যেটা বলছেন পরিষ্কার, যে এই ধরনের ঘটনা নিন্দনীয়। শিক্ষিত বাঙালি সমাজ, এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক, কোনো এই ধরনের ঘটনা, এই জন্যই তো ভারত সরকার সবাইকে নিয়ে আলাদা করে শিবির করে রাজনীতি করেনি, ওদের বোঝানো হচ্ছে তোমরা অনেক চট্টোপাধ্যায় যাবো। অনেক বাবু, এই কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? দেখুন, যেটা ছাত্রদের মধ্যে যেটা আমি মনে করি একটা অংশ আছে যারা সুস্থ চিন্তার ধারক বাহক, কিন্তু তারা বারবার আবেদন করা সত্ত্বেও, তারা আবেদন করেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, শান্তি ফিরে আসুক, সুস্থতা ফিরে আসুক, সেই আবেদন সত্ত্বেও আমরা দেখছি যে এটা চলছেই। তাহলে আমাদের একটা সংশয় জাগে যে কোথাও একটা নৈরাজ্যবাদী শক্তি বা দুষ্কৃতি তারা কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে এবং ঢুকে হয়তো যে মূল উদ্দেশ্য ছিল তাকে বিপথে চালিত করছে। ঠিক এইটা আমাদের কিন্তু তোমার কি মনে হয়? আমার এটাই মনে হয় যে যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপার, আমরা পশ্চিমবাংলার অঙ্গরাজ্যে রয়েছি, আমাদের প্রায় 2217 কিলোমিটার বর্ডারে বাংলাদেশ রয়েছে,
সেখানে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে এই ঘটনাগুলো অত্যন্ত আমাদেরকে উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। মানে যে ঘটনা পরপর ঘটছে, আমরা খবর পাচ্ছি, টিভিতে দেখছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এগুলো কখনোই কাম্য নয়। কোনো সুস্থ মানসিকতার মানুষ এগুলোকে কখনোই মেনে নিতে পারে না। আমরা সবসময় চাই ভারত সরকার সিদ্ধান্ত নেবে, আমরা অঙ্গরাজ্যের সরকার, আমরা ভারত সরকার, আমাদের দেশের ব্যাপার, হ্যাঁ দেশের ব্যাপার। ভারতবর্ষ একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, কিন্তু ঘটনাচক্রে আমাদেরও তো প্রচুর আত্মীয় স্বজন, ধরুন আমারই প্রচুর আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন। এটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই কোনো উস্কানিমূলক কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বা ভুল তথ্য দেওয়া, এগুলোকে কখনোই সমর্থন করা যায় না। শামশেদ সাহেব কিছু বলছিলেন? শামশেদ সাহেব, থ্যাংক ইউ। কিছু বলছেন? আমি হচ্ছে ওনার সাথে সম্পূর্ণ একমত যে এই ধরনের সহিংসতা কেউ কোনো সুস্থ মস্তিষ্কে, কোনো সচেতন বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে কোনোদিনই এসব তারা হতে দিতে চায় না, হতে পারে না। এখন যে বলছেন ছাত্র জনতার যে সংগঠন, মানে যে আন্দোলন বা বিপ্লব ঘটিয়েছে, তারা তো সেই অর্থে সংগঠিত নয়, তারা তো বিপ্লব যে করছিল। কিন্তু যারা এই ধরনের কাজ করে, যারা বাংলাদেশের সংস্কৃতির উপরে আঘাত হানে, তারা তো অনেক সংগঠিত। এই জন্য তারা এই সুযোগটা নিতে পেরেছে। এই জন্য তারা সুযোগটা নিতে পেরেছে যে তারা বাংলাদেশের মুক্তি সংগ্রাম, স্বাধীনতাকে তারা মনে প্রায় মেনে নিতে পারেনি। সেই গোষ্ঠীটা এই সুযোগটা নিচ্ছে। আমি বাঁধানের কাছে বলুন, সেই যুগটা কিন্তু মাইনরিটি। তারা কোনো যে জামাত বাংলাদেশে কোনো নির্বাচনে 3%, 4% বেশি ভোট পায় না। যখন ভোটে তারা যায়, তারা 3 থেকে 4% ভোট বেশি। মানে এটা জামাত করে, জামাতের একটা দায়িত্ব আছে বলছেন আপনি? না, আমি বলছি যে যারা অবশ্যই এই ধরনের শক্তি, আমি শুধু জামাতকে বলছি না, এর সাথে হেফাজতও আছে। কিন্তু হেফাজতের সাথে আওয়ামী লীগ আপোষ করেনি, অবশ্যই আপোষ করেছে। যেখানে পিনক ভালো করে জানবে, যা বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক যেখানে অবস্থিত মতিঝিলে, ঢাকা শহরে, সেখানে নাম শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল। সেই শাপলা চত্বরকে খুব একটা সকলে শ্রদ্ধার সাথে দেখে, এটা অতি পরিচিত একটা জায়গা। দোয়েল চত্বর আছে, শাপলা চত্বর আছে, শহীদ মিনার আছে আমাদের। তো গতকাল সকালে এই ছাত্ররা যখন গেল, বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছিল, দেখে যে সে লোকটা হেফাজতেরই হবে। সে এসে একটা বড় সাইনবোর্ড লাগিয়েছে, শাপলা চত্বরের নাম পরিবর্তন করে সে বলছে শহীদি চত্বর। কারণ এখানে 2013 সালে হেফাজত তারা এখানে আন্দোলন করছিল, তাদেরকে পুলিশ দিয়ে সেই আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে আমি সমর্থন করি। এই ছাত্র এবং ছাত্রীরা এসে সেই সাইনবোর্ড, এই শহীদি এটা নামিয়েছে। তারা বলছে আপনাদের কোনো অধিকার নাই, এই শাপলা চত্বর কোনো দলের নয়, শাপলা চত্বর বাংলাদেশের, এই শাপলা চত্বরের মালিক আমি, এই শাপলা চত্বরের মালিক বাংলাদেশের জনগণ। আপনাদের নামিয়ে ফেলেন, যদি আপনারা না নামেন আমরা নামাবো। আজকে শাপলা চত্বর, কালকে আরেকজন বলবে ওই জায়গাটা জিয়া চত্বর, ওই জায়গায় বলবেন এই চত্বর সেই চত্বর, এগুলো হবে না। এই যে একটা বিরাট একটা মানে বাংলাদেশের যে মূল ভ্যালুর প্রতি যে বর্তমান প্রজন্ম, এটা স্বাধীনতার অনেক বছর পরে জন্ম নিয়েছে, এটা আমাকে উজ্জীবিত। এটাই তো ভয় শামশেদ সাহেব, আমাদের তো এটাই ভয় যে আন্দোলন তো হয়, আন্দোলনের পরে আচমকা সেই আন্দোলনের রাশ চলে যায় অন্যদিকে। আমি বাঁধনের কাছে একটাই প্রশ্ন করব, বাঁধন, আপনি ইতিহাস গড়েছেন সম্প্রতি, আপনি বাংলাদেশের প্রথম মহিলা যিনি বিবাহ বিচ্ছেদের পর সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। একজন স্বাধীন নারী হিসেবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? না, আমি কিছু বলবো না, আমি যেতে চাই এখন। আমি নারী বান্ধব, বৈষম্য মুক্ত একটি গণতান্ত্রিক দেশে থাকতে চাই আমার সন্তানকে নিয়ে, যেখানে আমার স্বাধীনতা আমি বুঝে পাবো, আমার অধিকার আমি চাইতে জানবো, এবং আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আমি যা মন চায় আমি সেই কথাগুলো বলতে পারবো, প্রশ্ন করতে পারবো। আমি যদি কোনো অন্যায় করি তাহলে সেটার বিচার হবে, এবং সঠিক বিচার হবে। সঠিক বিচারে সেইভাবে আমাদের বিচার ব্যবস্থা, আমি সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা চাই। কিন্তু কোন রকমের অন্যায় করা ছাড়া নির্বিচারে যে ধরনের অত্যাচার গত 15 বছরে হয়েছে, আমি এইরকম দেশ আসলে চাই না। আমি চাই যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করব, যেখানে আইনের শাসন সঠিকভাবে থাকবে, এবং অবশ্যই সেটা নারী বান্ধব হতে হবে এবং বৈষম্য মুক্ত। শামশেদ সাহেব, আপনার কাছে আমার একটাই প্রশ্ন আছে, জামাতকে আপনি কিভাবে দেখেন? আপনার অ্যাসেসমেন্ট কি জামাত সম্বন্ধে? আমি জামাতকে নিন্দা জানাই।
আমি আজকে না, আমি জামাতের কোনো ধরনের রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম না, জড়িত থাকবো না। জামাত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন জামাত, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশে তারা বাংলাদেশকে মেনে নিচ্ছে, কতটা মেনে নিচ্ছে আমি জানি না, কিন্তু আমি জামাতের প্রতি আমার কোনো সমর্থন বা কোনো ধরনের জামাতের মূল আদর্শ বা যদি তাদের এই টক্সিক আদর্শ আমি বলবো, সেটা আমার মনে কোনোদিন জাগবে না। আমি এটাকে গভীরভাবে এটা বিরোধিতা করি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যেটা বাদনের কথা থেকে আমি যোগ ধরেই বলছি, যে শায়ানের গানটা শুনুন আপনারা, কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, এই গানটা আপনি শুনেন প্লিজ। আপনারা গানটা মনোযোগ দিয়ে শুনেন। শায়ানের কথাগুলো বর্তমান প্রজন্মের কথা। আমি আর একটা প্রশ্ন আপনাকে করছি শামসুর সাহেব, যে আপনি ঠিক বলেন আপনি জামাতের পুরোপুরি বিরোধী, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি আমাকে বলুন বর্তমান বাংলাদেশে জামাতের প্রভাব কতখানি? বললাম তো 3 থেকে 4টা অবাধ এবং সুষ্ঠু হতে হবে, যাতে জামাত কেউ চায় না, বিএনপি কে চায় না, আওয়ামী লীগকে চায় না, তারা ভোট থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে গেছে করে তুলতে পারবো। এটা আমি বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমরাও তাই চাই, এই বিশ্বাস আমাদের রয়েছে। অনেক অনেক ধন্যবাদ শামসুর মবিন চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজমেরী হক বাঁধন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।